হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন ক্লাসের টপিকটা কী নিয়ে। হ্যাঁ, আজকের এই ক্লাসে আমরা জানব হোয়াট ইজ অ্যাডভান্টেজ প্লাস মেটা এআই এবং কিভাবে একটা বিজনেসকে শুরু থেকে আমরা ফানেল বেসড মার্কেটিংয়ে ফলো করতে পারি, কিভাবে আপনার বাজেট অল্প থাকলেও আপনি একটা প্রপার ফানেল ফলো করতে পারেন, এবং 2020-22-এর আগে যে আমরা যে ফানেলটা ফলো করতাম এবং মেটা এআই আসার পর এখন আমরা যে ফানেলটা ফলো করব, দুটার মধ্যে পার্থক্যটা কী, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসটি আমি সাজিয়েছি। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন প্রফেশনাল মার্কেটিং মেন্টর। বর্তমানে ইউটিউবে আসলে অনেক মেন্টরই দেখছি অল্প কিছু ইনফরমেশন জেনেই টিচিং দেওয়া শুরু করেছে। তো প্রপার ইনফরমেশনটা যদি আপনারা না জানতে পারেন, আপনার বিজনেসটা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবসময় আমাকে রিকোয়েস্ট করেন ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বদা অ্যাক্টিভ থাকার এবং নতুন নতুন আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আজকে ঠিক তেমনই একটা বিষয় আজকে ক্লিয়ার করব। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই রিকোয়েস্ট করব ক্লাসটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেন। ইনশাল্লাহ এই 20-30 মিনিট সময় স্পেন্ড করলে আপনার বিজনেসের জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি হতে যাচ্ছে। আর আজকের ক্লাসের আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে রেডি করেছি, প্রায় 15টা এখানে পেজ আছে অর্থাৎ স্লাইড। এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা গুগল ডক্সে আমি আপলোড করে অথবা পিডিএফ ফাইল আপলোড করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা পিন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এই পিডিএফটার অ্যাক্সেস করতে পারবেন। তো সর্বপ্রথম আজকে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে হাউ মেটা এআই ইজ চেঞ্জিং ডিজিটাল অ্যাডভার্টাইজিং। মেটা এআই আসার পর কোন কোন ডিজিটাল অ্যাডভার্টাইজিং চেঞ্জ হয়েছে, কি কি অপশন পরিবর্তন হয়েছে, আগে আমরা কিভাবে কাজ করতাম, এখন মেটা এআই কিভাবে কাজ করছে, এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। মেটা এআই ইজ ট্রান্সফর্মিং ডিজিটাল অ্যাডভার্টাইজিং বাই শিফটিং দ্য ইন্ডাস্ট্রি ফ্রম ম্যানুয়াল মিডিয়া বাইং টু অটোমেটেড। দেখেন জিনিসটা এখানে কি বলেছে, মেটা এআই আসার পর যে বিষয়টা ট্রান্সফর্ম হয়েছে সেটা হচ্ছে আগে আমরা ম্যানুয়ালি মিডিয়া বাইং করতাম। মিডিয়া বাইং মানে হচ্ছে ধরেন কোন অ্যাডে কত ডলার আমরা স্পেন্ড করব, কয়টা অ্যাড সেট হবে, কোন অ্যাডটা ভালো পারফর্ম করছে কোনটা করছে না, কোন অ্যাডে আমরা কত ডলার আপ ডাউন করব, কত পার্সেন্টেজ ডলার রাখবো, পাশাপাশি আমরা ক্রিয়েটিভ কয়বার টেস্টিং করব, কিভাবে অডিয়েন্স টেস্টিং করব, কিভাবে কিওয়ার্ড সেট করব মানে টার্গেটিং স্ট্র্যাটেজি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ম্যানুয়ালি কাজ করতে হতো। কিন্তু মেটা এআই আসার পর বর্তমানে সবকিছু অটোমেটেড হয়ে গেছে। মানে আমরা একটা ইনফরমেশন দিচ্ছি, সেটার উপর বেস করে মেটা এআই নিজেই সবকিছু রিসার্চ করে এ টু জেড কমপ্লিট করছে। ইন টু ইন্ড এআই ম্যানেজমেন্ট, সবকিছু এআই ম্যানেজমেন্ট করছে একদম এ টু জেড বাই ইউজিং অ্যাডভান্স মেশিন লার্নিং। কিসের মাধ্যমে? মেশিন লার্নিংয়ের মাধ্যমে ফর অডিয়েন্স টার্গেটিং, রিয়েল টাইম পার্সোনালাইজেশন অ্যান্ড অটোমেটেড ক্রিয়েটিভ টেস্টিং। তো ওভারঅল বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আগে আমরা ম্যানুয়ালি সব কিছু করতাম, এখন সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন অটোমেটিক হওয়াটা কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এটা খারাপ, মানে ভালো নাকি এটা খারাপ মেটা এআইটা আসাটা? সেটার অ্যান্সার হচ্ছে দুইটাই। মেটা এআই আসার কারণে ভালোও হতে পারে খারাপও হতে পারে। আগে আমাদের কাছে অনেক কন্ট্রোল থাকতো, এখন আমাদের কাছে কন্ট্রোল কিন্তু অনেকটাই কমে গেছে। তো সবকিছু মিলিয়েই আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এবার আমরা সেকেন্ড স্লাইডে চলে আসি। হোয়াট ইজ অ্যাডভান্টেজ প্লাস? অ্যাডভান্টেজ প্লাস জিনিসটা কি? অ্যাডভান্টেজ প্লাস হলো মেটা এআই এর একটা এআই অটোমেশন সিস্টেম। তার মানে মেটা এআই এর একটা এআই অটোমেশন সিস্টেমের নাম হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস। আমরা কিন্তু অনেক মেন্টর বা অনেক ভিডিওতে কিন্তু আমরা এই জিনিসটা শুনি যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন রান করো, ভালো পারফর্ম করবে বা এই করবে সেই করবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন। তো অ্যাডভান্টেজ প্লাসের কাজটা আসলে কি? অডিয়েন্স খুঁজে বের করা। যেমন ধরেন আমরা কিওয়ার্ড সেকশনে যদি কোনো কিওয়ার্ড দেই, সেই কিওয়ার্ডের উপর বেস করে মেটার যে মেশিন লার্নিং আছে ওনারা রিসার্চ করবে বা মেটা এআইটা কাজ করবে কিভাবে, অডিয়েন্স খুঁজে বের করবে। তার মানে এই অ্যাডভান্টেজ প্লাস নিজে নিজে অডিয়েন্স খুঁজতে পারে, এটা আমরা একটা বুঝলাম। বাজেট অপটিমাইজেশন করা, সে নিজে নিজে বাজেটও অপটিমাইজেশন করতে পারবে। এটা কিভাবে? ধরেন আমি একটা ক্যাম্পেইন পাবলিশ করলাম, একটা ক্যাম্পেইনে আমি 3টা অ্যাড সেট করছি। আমি ক্যাম্পেইন লেভেলে বাজেটটা সেট করলাম ডেইলি $10। এখন কোন অ্যাড সেটে কত ডলার স্পেন্ড হবে এটা কিন্তু আমাদের হাতে কোনো বাহাদুরি নাই, এটা সম্পূর্ণ মেটা এআই নিজে বাজেট অপটিমাইজেশন করবে। তার মানে বাজেটের অপটিমাইজেশনটা কিন্তু মেটা এআই এর কাছে চলে গেছে। প্লেসমেন্ট নির্বাচন, আমরা কোথায় অ্যাড দেখাবো? ফেসবুকে কি নিউজ ফিডে নাকি প্রোফাইল ফিডে নাকি রিলসে নাকি স্টোরিতে নাকি ইনস্টাগ্রামে নাকি অডিয়েন্স নেটওয়ার্কে? এই যে প্লেসমেন্টের বিষয়টা, আমরা যদি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ব্যবহার করি তাহলে মেটা রিসার্চ করে যেখানে রিপ্লেস করলে বা অ্যাডটা দেখালে ভালো কাজ করবে বা কস্টিং কম আসবে সেখানেই বেসিক্যালি সে দেখাবে। বেস্ট ক্রিয়েটিভ দেখানো,
বেস্ট ক্রিয়েটিভ দেখানো মানে আমি ধরেন 4-5টা ক্রিয়েটিভ ইউজ করলাম, যেইটা মেটার কাছে মনে হবে ভালো পারফর্ম করতেছে সে ওইটাকেই সবচেয়ে টপে রাখবে। এটাই হচ্ছে ক্রিয়েটিভ নির্বাচন আর কি। বেস্ট ইউজারকে অ্যাড দেখাবে। মেটা এআই যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন করেন তাহলে মেটা এআই চেষ্টা করবে আপনার সর্বোচ্চ পরিমাণ রেসপন্স নিয়ে আসা। লাইক আপনি যদি মেসেজ ক্যাম্পেইন করেন তাহলে সে চেষ্টা করবে যত কম খরচে যত বেশি মেসেজ আপনাকে দেওয়া যায়। যদি আপনি ওয়েবসাইট ক্যাম্পেইন করেন তাহলে সে চেষ্টা করবে যত কম খরচে বেশি ওয়েবসাইট পারচেস নিয়ে আসা যায়। আবার আপনি যদি এখানে পারপাস দেন যে আমার অ্যাড টু কার্ট লাগবে, পারচেস লাগবে না, তাহলে সে চেষ্টা করবে যত কম খরচে আপনার বেশি অ্যাড টু কার্ট নিয়ে আসা যায়। অর্থাৎ প্রত্যেকটা অডিয়েন্সকে সে সেগমেন্টে আলাদা আলাদা করে ফেলেছে। এই আর কি বিষয়। তো অ্যাডভান্টেজ প্লাসটা অবশ্যই ভালো, এটা আমাদের জন্য ভালো কাজ করে। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে হোয়াই মেটা ক্রিয়েটেড অ্যাডভান্টেজ প্লাস। কয়েক বছর পর এসে মেটা কেন হঠাৎ করে অ্যাডভান্টেজ প্লাসে শিফট হলো, বা মেটা এই সিস্টেমটা কেন বের করলো, কেন নিয়ে আসলো? দেখেন, আগে অ্যাডভার্টাইজাররা ম্যানুয়ালি একটা ডিসিশন নিত যে কখন কি করতে হবে, কখন স্কেলিং করতে হবে, কখন বাজেট বাড়াতে হবে, কয়টা অ্যাডসেটে আমি কত ডলার ডিভাইড করব, বা কোন ক্রিয়েটিভটা ভালো কাজ করবে, সব কিছু ছিল ম্যানুয়াল। তো মেটা আমাদের জিনিসটাকে, আমাদের এই বিজনেস সিস্টেমটাকে, অ্যাডভার্টাইজিং সিস্টেমটাকে আরও বেশি ইনহ্যান্স করার জন্য, আরও বেশি ইজি করার জন্য বর্তমানে এই অ্যাডভান্টেজ প্লাস সিস্টেমটাকে নিয়ে এসেছে। এখন সব কিছু ফেসবুক নিজেই সামলাবে, আমরা জাস্ট ইনস্ট্রাকশন দিব। বিলিয়নস অফ ইউজার, মেটার যেহেতু এখন বিলিয়ন বিলিয়ন ইউজার আছে, এই জন্য মেটা এই সিস্টেমটা নিয়ে এসেছে। এআই মডেল আছে, মেশিন লার্নিং আছে, পারচেস সিগন্যাল আছে। পারচেস সিগন্যাল জিনিসটা কি? যেমন আপনি ফেসবুককে ভালো জানেন নাকি ফেসবুক নিজে নিজেকে ভালো জানে? প্রশ্ন করেন তো। আপনি একজন ফেসবুক ইউজার বা আমি একজন ফেসবুক ইউজার, আমি ফেসবুককে ভালো করে চিনি নাকি ফেসবুক নিজে নিজেকে ভালো করে চেনে? ডেফিনেটলি ফেসবুক নিজেই নিজেকে ভালো করে চেনে। অতএব ফেসবুক জানে যে আমার এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কোন ফেসবুক অ্যাকাউন্টে যে পার্সনটা ইউজ করে তার ইন্টারেস্ট কিসে কিসে আসে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু মেটা এআই নিজে জানে। এই জন্য মেটা যখন নিজে কাজ করবে, মেটার হাতে যখন সবকিছু ছেড়ে দিবেন, তখন সে নিজের মতো করে অপটিমাইজেশন করতে পারবে। আপনার কাছে ছেড়ে দিলে হয়তো অপটিমাইজেশনটা ভালো হতো না, কিন্তু মেটার কাছে ছেড়ে দেওয়ার কারণে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন। এই জন্য মেটা অ্যাডভান্টেজ প্লাস সিস্টেমটা নিয়ে এসেছে। এখন আরেকটা বিষয় দেখি, বিফোর অ্যাডভান্টেজ প্লাস। অর্থাৎ এই যে মেটা এআই বা অ্যাডভান্টেজ প্লাস, এই জিনিসটা যখন ছিল না তখন আমরা কিভাবে কাজ করতাম আমি আবারও বলেছি, তারপরে ফ্লো চার্টের মাধ্যমে একটু দেখিয়ে দেই। অডিয়েন্স আমরা ম্যানুয়ালি টার্গেটিং করতাম। প্লেসমেন্ট আমরা ম্যানুয়ালি সেট করতাম যে আমি ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব নাকি অডিয়েন্স নেটওয়ার্কে দিব। বাজেট আমরা ম্যানুয়ালি বসাতাম, লাইক প্রত্যেকটা অ্যাড সেট করতাম, অ্যাড সেটে আমরা ম্যানুয়ালি বাজেট দিতাম। ক্রিয়েটিভ আমরা হচ্ছে একটা বা দুইটা ক্রিয়েটিভ ম্যানুয়ালি টেস্ট করতাম, এখন মেটা নিজেই ক্রিয়েটিভ টেস্টিং করছে। বা ধরেন আমি একটা ইমেজ শেয়ার করলাম ক্রিয়েটিভে, এখন সে চাইলে ইমেজের সাথে কোনো টেক্সট অ্যাড করতে পারবে, সে মিউজিক অ্যাড করতে পারবে, সে সিটিএ বাটন অ্যাড করতে পারবে, মানে নিজে থেকে কিছুটা অপটিমাইজেশন করছে। স্কেলিং, স্কেলিংটা আগে ম্যানুয়াল ছিল, এখনও আমার কাছে মনে হচ্ছে অনেকটাই ম্যানুয়াল আছে। হ্যাঁ, অ্যাডভান্টেজ প্লাস এআই নিজেও স্কেলিং করে, তবে ম্যানুয়াল স্কেলিংটা আমার কাছে মনে হয় এখনও আছে। তো সব কিছু আগে অ্যাডভার্টাইজারদের হাতে ছিল, এখন অধিকাংশ অ্যাক্সেস, লাইক 100%-এর মধ্যে আমার কাছে মনে হয় প্রায় 70% অ্যাক্সেসই চলে গেছে মেটার নিজের কাছে, বাকি 30% অপশন আছে আমাদের কাছে একজন অ্যাডভার্টাইজার হিসেবে সবকিছু কন্ট্রোল করার জন্য। এবার আসি আফটার অ্যাডভান্টেজ প্লাস, অর্থাৎ মেটা এআই আসার পর আমরা যখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনগুলো রান করছি, এখন জিনিসটা কিভাবে কাজ করে। আমরা প্রথমত ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাই, সেখানে আমরা একটা অবজেক্টিভ সিলেকশন করি, মানে আমাদের গোল সেটা ধরেন হতে পারে পারচেস, আমি পারচেস অবজেক্টিভটা সিলেকশন করলাম। এরপর এই পারচেসের উপর বেস করে মেটা এআই কাজ করবে। মেটা এআই এর কাছে একটা ইনফরমেশন যাবে যে অমুক ব্যক্তি অমুক অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা পারচেস অবজেক্টিভ ক্রিয়েট করেছে, অতএব ইউজার কারা হবে, যারা পারচেস রিলিভেন্ট অডিয়েন্স। এরপর মেটা এআই কি করে, অডিয়েন্স রিসার্চ করে, প্লেসমেন্ট রিসার্চ করে, ক্রিয়েটিভ রিসার্চ করে, দেন সর্বশেষ স্কেলিং বা অপটিমাইজেশন করে। অতএব সবকিছু কিন্তু এখানে মেটার যে মেশিন লার্নিং আছে বা এআই আছে, তারা নিজেরাই সবকিছু করছে, আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন দিচ্ছি। এইটা হচ্ছে মেন বিষয়। তো এইবার আসেন বেস্ট প্র্যাকটিস কোনটা, মানে এখন তো মেটা এআই আছে, অ্যাডভান্টেজ প্লাস আছে, সো এখন যদি আমরা একটা ক্যাম্পেইন করি কোনটা আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস? আমরা কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করব নাকি করব না? কিভাবে একটা ক্যাম্পেইন স্ট্রাকচার সাজালে বেসিক্যালি একটা বিজনেস ভালো বা স্মুথলি কাজ করে? এখানে আমি কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি। ব্রড অডিয়েন্স, বর্তমানে অনেক মেন্টরই হচ্ছে আপনাকে বলে যে ভাই তুমি ব্রড অডিয়েন্স রাখো, কিওয়ার্ড সেকশনে কোনো কিওয়ার্ড দেওয়া যাবে না, মেটা নিজেরাই হচ্ছে কিওয়ার্ড সেট করে নিবে।
তো আপনার অডিয়েন্সটা ব্রড রাখতে হবে, মানে কিওয়ার্ড সেকশনে আপনি কোনো কিওয়ার্ড দিবেন না, বা যদি কিওয়ার্ড দেনও সর্বোচ্চ একটা দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারেন জাস্ট মেটাকে হিন্ট দেওয়ার জন্য, এর বেশি কিছু না। অ্যাডভান্টেজ প্লাস, অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস আপনি ইউজ করবেন। পিক্সেল এবং কনভার্সন এপিআই, আপনি যদি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করেন ডেফিনেটলি আপনার পিক্সেল ইউর সাইট প্লাগ ইন হোক অথবা জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে হোক, আপনার কনভার্সন এপিআই অর্থাৎ সার্ভার সাইড ট্র্যাকিং প্লাস ব্রাউজার সাইড ট্র্যাকিং দুইটাই কিন্তু আপনার সেট করা থাকতে হবে, না হলে কিন্তু আপনার এই বেস্ট প্র্যাকটিসটা হবে না। স্ট্রং ক্রিয়েটিভ, আগে আপনি একটা ল্যাবড়া ছ্যাবড়া হয়তো ভিডিও ইউজ করলে হয়ে যেত, সেলস আসতো, কিন্তু এখন কিন্তু এই বিষয়টা আর কাজ করবে না। বর্তমানে সবাই ভিডিওর দিকে ফোকাস করছে। যেমন ধরেন বাংলাদেশে বিজনেসম্যান আছেন সাপোজ 1 লক্ষ মানুষ, এখন 1 লক্ষ মানুষের মধ্যে যখন প্রায় 70% মানুষই তাদের ভিডিওর দিকে ফোকাস দিচ্ছে, ভিডিওর এডিটিং ভালো করতেছে, ভিডিওর পরিবেশ ভালো রাখতেছে, ভিডিওর ভয়েস ওভারটা ভালো রাখছে, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা সুন্দর রাখতেছে, তো আপনি যদি ওই 30%-এর মধ্যে পড়ে যান যারা ভিডিওতে খুব একটা ফোকাস দেয় না, তাহলে আপনি কিন্তু হারিয়ে যাবেন। এই বিজনেস জগতে আপনি খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনার অবশ্যই স্ট্রং ক্রিয়েটিভ ইউজ করতে হবে, একটা প্রফেশনাল ভিডিও মেক করতে হবে, একটা না আসলে অনেকগুলো ভিডিও মেক করতে হবে। লাইক আপনার যদি প্রোডাক্ট থাকে 50টা, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমি 4-5টা করে ভিডিও বানাতে পারি। আপনার প্রোডাক্ট যদি থাকে মাত্র একটা বা দুইটা, আপনি চেষ্টা করবেন একটা প্রোডাক্টেরই যেন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও মেক করতে পারি। অর্থাৎ ভিডিও বা স্ট্রং ক্রিয়েটিভের দিকে আপনার ফোকাস দিতে হবে। ভিডিও তো অবশ্যই আছে, তবে পাশাপাশি ইমেজের দিকেও খেয়াল রাখতে হবে। ইউজিসি অ্যাড, ইউজিসি অ্যাড কি? ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানে এমন ভিডিও আপনাকে আপলোড করতে হবে একজন হিউম্যান বেসড মানুষ যে ভিডিওটার সামনে এসে ফেস দেখিয়ে একটা প্রোডাক্টের প্রমোশন করছে। বর্তমানে আমি একটা জিনিস অনেকের পেজেই দেখি, জিনিসটা খুবই হতাশাজনক। বর্তমানে অনেক এআই মডেল আছে, অনেক এআই সাবস্ক্রিপশন আছে, আপনারা কি করছেন চ্যাট জিপিটি, জেমিনি এআই বা ক্লড অনেক টাইপের এআই ইউজ করে বেশ কিছু ভিডিও বানাচ্ছেন, অনেকে পিকচার আপলোড করছেন, সব কিছু এআই দিয়ে। মনে রাখবেন এআই আমাদেরকে জাস্ট হেল্প করছে, হেল্পিং হ্যান্ড হিসেবে। আগে একটা কাজ করতে যখন দিয়ে আমাদের 1 ঘন্টা সময় লাগতো, সেম কাজটাই এখন করতে আমাদের লাগছে 10 থেকে 15 মিনিট বা মাত্র 5 মিনিট। অর্থাৎ এআই আসার পর আমাদের কাজটাকে অনেক বেশি ইজি করে ফেলেছে, কিন্তু আপনি যদি সম্পূর্ণ এআই এর উপরে ডিপেন্ডেবল হয়ে যান, তাহলে আপনার বিজনেসকে ধ্বংসের মুখ থেকে আসলে কেউই বাঁচাতে পারবে না। এআই এর উপর কখনো সম্পূর্ণ ডিপেন্ডেবল হবেন না। যেমন আমি আমার বেশ কিছু ক্লায়েন্টের পেজে মাঝে মধ্যে দেখি তারা লোগো ডিজাইন করে এআই দিয়ে, তারা কভার ফটো ডিজাইন করে এআই দিয়ে, তারা নিয়মিত পোস্টার ডিজাইন করে এআই দিয়ে, তারা ভিডিও আপলোড করে সেটাও এআই দিয়ে। সব কিছু যখন এআই করতেছে তখন আপনার কাজটা কি? আপনি জাস্ট অ্যাড রান করছেন, একটু ম্যানেজমেন্ট করছেন, এদিকে আপনার সেলস চলে আসবে? অবশ্যই না। আপনার যেই কাজটা করতে হবে ইউজিসি কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। অতএব এআই ভিডিও তো আপনি আপলোড করবেন, কিন্তু সেটা সপ্তাহে একটা, সপ্তাহে দুইটা, এর বেশি না। এআই ভিডিওগুলো কখনো সেলস আনে না, মনে রাখবেন। বিজনেসের প্রথম শর্ত হচ্ছে ট্রাস্ট। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান আপনাকে সর্বপ্রথম কাস্টমারের ট্রাস্ট গেইন করতে হবে। আর কাস্টমারের ট্রাস্ট কখনো এআই ভিডিও দিয়ে, এআই ইমেজ দিয়ে গেইন হবে না। আপনার ইউজিসি কন্টেন্ট লাগবে। লাইক আপনি একটা গ্যাজেট প্রমোশন করছেন, সেই গ্যাজেটটা নিজে ক্যামেরার সামনে আসেন অথবা কোনো মডেল হায়ার করেন বা কোনো এজেন্সির থেকে ভিডিও বানিয়ে নেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার ইউজার জেনারেটেড কন্টেন্ট লাগবে, যেন একজন ব্যক্তি ক্যামেরার সামনে এসে সম্পূর্ণ প্রোডাক্টটাকে ম্যানুয়ালি সে দেখায় এবং পরবর্তীতে সুন্দর একটা যেন ভিডিও এডিটিং হয়, স্ট্রাকচার তৈরি হয়। সেই ভিডিওটা দিয়ে আপনি যদি মার্কেটিং করেন অবশ্যই 1000 গুণ আপনি এআই ভিডিও থেকে ভালো রেসপন্স পাবেন। অতএব ইউজিসি কন্টেন্টের উপরে আর কোনো কন্টেন্ট নাই। এআই ইউজ করবেন কিন্তু সেটা স্বল্প পরিমাণে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই যে আমি এখানে কিছু বিষয় এক্সপ্লোর করলাম, এক্সপ্লেন করলাম, এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস। বর্তমানে 2026-27 সালে এসে আপনি চাইলে এই স্ট্রাকচারগুলো ফলো করতে পারেন। তবে অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমি কখন অ্যাডভান্টেজ প্লাস এআই বা মেটা এআই ব্যবহার করব আর কখন করব না, বা কোন বিজনেসে অ্যাডভান্টেজ প্লাস এআই ভালো কাজ করবে, কোন বিজনেসে ম্যানুয়াল টার্গেটিং ভালো কাজ করবে, একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, আমি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করছি। দেখেন, যদি আপনার বিজনেসটা ই কমার্স বিজনেস হয়, আপনার বিজনেসটা লার্জ অডিয়েন্স হয়, আপনার বিজনেসটা স্কেলিং করার প্রয়োজন হয় এবং হাই বাজেট থাকে, তখন আপনি অ্যাডভান্টেজ প্লাস এআই ব্যবহার করবেন। আমি আবারও বলছি, অ্যাডভান্টেজ প্লাস এআই বা মেটা এআই তখনই ব্যবহার করবেন যখন আপনার বাজেট অনেক বেশি থাকবে। অনেক বেশি বলতে মান্থলি মিনিমাম $300 প্লাস।
আপনার মান্থলি বাজেট যদি $300 উপরে থাকে বা $200 উপরে থাকে, তখন আপনি অ্যাডভান্টেজ প্লাস এআই ইউজ করতে পারেন। প্লাস লার্জ অডিয়েন্স, যেমন ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটার অডিয়েন্স বাংলাদেশের অধিকাংশ মানুষ। ধরেন আমি হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স শেখাই। তো ফ্রিল্যান্সিং কোর্স কাদের প্রয়োজন? বর্তমানে যারা বিজনেসম্যান আছে, মার্কেটিং শেখার প্রয়োজন আছে, যারা স্টুডেন্ট আছে তারা ফ্রিল্যান্সিং শিখতে পারে বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারে। তো দেখেন আমার অডিয়েন্স কিন্তু অধিকাংশ মানুষই, বিজনেসম্যানরাও আমার অডিয়েন্স হতে পারে, জব হোল্ডাররাও আমার অডিয়েন্স হতে পারে, আবার যারা স্টুডেন্ট তারাও কিন্তু আমার অডিয়েন্স হতে পারে, আবার যারা বেকার আছে বর্তমানে আনএমপ্লয়েড তারাও কিন্তু আমার অডিয়েন্স হতে পারে। তার মানে আমার অডিয়েন্সটা কিন্তু খুব লার্জ একটা অডিয়েন্স। এক্ষেত্রে আমি মেটা এআইটা ব্যবহার করতে পারি। কিন্তু আপনার বিজনেসের যে প্রোডাক্ট সেটা যদি এমন হয় যে সেটা একটা লোকাল বিজনেস, মানে আপনি ধরেন ছোট্ট একটা এরিয়ার উপর টার্গেট করে আপনি অ্যাড করতে চাচ্ছেন, ফুল বাংলাদেশ আপনার দরকার নেই, আপনার সবাইকে দরকার নেই, অল্প কিছু কাস্টমার আছে আপনার, তখন অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস এআইটা আপনার অ্যাভয়েড করতে হবে। না হলে আপনি সম্পূর্ণভাবে বিজনেসে একটা বাস খাবেন। সো চলেন এখন দেখি কখন ম্যানুয়াল টার্গেটিং করব। যদি আপনার বিজনেসটা একটা লোকাল বিজনেস হয়, যদি আপনার বিজনেসটা একটা লোকাল বিজনেস হয়, লাইক আমি মিরপুর বা উত্তরা স্পেসিফিক একটা জোনকে টার্গেট করে একটা অ্যাড রান করতে চাচ্ছি বা মার্কেটিং করতে চাচ্ছি, বা আমার প্রোডাক্টটা সারা বাংলাদেশে চলবে না, স্পেসিফিক কিছু এরিয়াতেই চলবে, যদি এমন কোনো প্রোডাক্ট হয়, অবশ্যই আপনি অ্যাডভার্টাইজ প্লাস এআইটা ব্যবহার বাদ দিবেন। আপনি সম্পূর্ণ ম্যানুয়াল টার্গেটিং করবেন, সেম আগের মতো 2020-22 সালে আমরা যেভাবে কাজ করতাম। ম্যানুয়ালি আপনি বাজেট সেট করবেন, ম্যানুয়ালি ক্রিয়েটিভ দিবেন, ম্যানুয়ালি আপনি অ্যাড সেট করবেন, ম্যানুয়ালি আপনি ইন্টারেস্ট কিওয়ার্ড দিবেন, ম্যানুয়ালি আপনি প্লেসমেন্ট সেট করবেন, সব কিছু নিজে কাজ করবেন, কখনোই অ্যাডভান্টেজ প্লাস এআই ইউজ করবেন না। এতে আপনার ডলার নষ্ট হবে, আশানুরূপ কোনো ফলাফল পাবেন না। দ্বিতীয়ত, ভেরি স্মল বাজেট। অনেকের বাজেট আছে যে ভাইয়া আমি মাত্র দৈনিক $2 $3 অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, মানে একদম লোয়েস্ট বাজেট যেটাকে আমরা বলি, মাত্র $5 আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, তখন আপনাকে মেটা এআইটা অ্যাভয়েড করতে হবে। কারণ অল্প বাজেটে মেটা এআই কাজ করে না। আপনি যখন মেটাকে বিগ একটা বাজেট দিবেন, তখন সে নিজের মেশিন লার্নিংকে কাজে লাগিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রথমে অ্যাড দেখাবে। দেখানোর পর তখন সে নিজে থেকে এগুলো আস্তে 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 ন্যারো করবে, ন্যারো করবে, ন্যারো করবে, দেন আপনি একটা ভালো অডিয়েন্স পাবেন। এখন আপনার বাজেটই হচ্ছে মাত্র $10, $20 বা $50। আপনি এই বাজেটে যদি 1 সপ্তাহ মার্কেটিং রান করেন বা 2 সপ্তাহ মার্কেটিং রান করেন, এতে আপনি কখনোই ভালো রেসপন্স পাবেন না। অতএব আপনার বিজনেসটা যদি একটা ছোট বাজেটে হয়, যে আমি মাত্র টেস্টিং করব বা মাত্র $2-4 $5 দিয়ে একটা অ্যাড রান করে দেখতে চাচ্ছি, বাজেট কম, তখন অবশ্যই ম্যানুয়াল টার্গেটিং করবেন, কিওয়ার্ড সেট করবেন, সব কিছু ম্যানুয়ালি করবেন। হাইলি স্পেসিফিক অডিয়েন্স, যেটা আমি আগে বললাম, আপনার অডিয়েন্স যদি এমন হয় যে একদম হাইলি স্পেসিফিক অডিয়েন্স, যেমন ধরেন উত্তরা 18 নম্বর সেক্টর রাজুক প্রজেক্ট, আমি চাচ্ছি শুধুমাত্র যারা রাজুক প্রজেক্টে বসবাস করে, উত্তরা 18 নম্বর সেক্টর, এইখানে যারা বসবাস করে, রুয়াপের মধ্যে যারা বসবাস করে, শুধুমাত্র এই অডিয়েন্সটাকে আমার লাগবে। বাংলাদেশের অন্য কোথাও আমার লাগবে না, উত্তরার আদার্স যে সেক্টরগুলো আছে সেখানেও আমার লাগবে না, স্পেসিফিক একটা অডিয়েন্স আমার লাগবে। অথবা ধরেন আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি যারা শুধুমাত্র ডেন্টিস্ট, মানে নিজে একজন ডক্টর বা ডেন্টিস্ট আছেন, শুধুমাত্র তাদেরকে আমি টার্গেট করব, একদম স্পেসিফিক, আমার কোনো সাধারণ মানুষ লাগবে না, অন্য কোনো ডক্টর লাগবে না, জাস্ট যারা ডেন্টিস্ট এদেরকে আমার টার্গেট করতে হবে, একদম স্পেসিফিক। এক্ষেত্রে আপনি লোকেশন অল ওভার রাখতে পারেন বাংলাদেশ, তবে একদম স্পেসিফিক টার্গেটিং করবেন। অতএব স্পেসিফিক যদি কোনো অডিয়েন্স হয়, তখন অ্যাডভান্টেজ প্লাস ইউজ না করাটাই সবচেয়ে ভালো। এছাড়াও টেস্টিং, আপনি যখন টেস্ট করতে চাইবেন, তখন বাজেট যদি আপনার অল্প থাকে, অডিয়েন্স যদি ছোট হয়, তখন টেস্টিংয়ের সময় আমি রিকমেন্ডেড করবো অ্যাডভান্টেজ প্লাসটিকটা অ্যাভয়েড করেন, ম্যানুয়ালি টেস্টিং করেন, ম্যানুয়ালি আপনি ক্রিয়েটিভ ইউজ করেন, সব কিছু ম্যানুয়ালি করেন, এটাই ভালো হবে। এইবার চলেন সবচেয়ে চমৎকার একটা বিষয় দেখি, সেটা হচ্ছে বিগেস্ট মিথ। আমরা 2026-27 সালে এসে যখন ইউটিউবে গিয়ে মেটা মার্কেটিং, ফেসবুক অ্যাডস বা এআই অপটিমাইজেশন এই সম্পূর্ণ বিষয় নিয়ে যখন একটু ঘাটাঘাটি করি, দেখবেন অনেক মেন্টর আছে যারা অল্প একটু কিছু জেনেই ইউটিউবে টিচিং দেওয়া শুরু করে দেয়। তারা এসে অনেকগুলো মিথ বলে, যেমন মেটা এআই আসার পর এখন আর লুকে লাইক কাজ করে না, মেটা এআই আসার পর এখন আর ইন্টারেস্ট কাজ করে না, কিওয়ার্ড দিলে ভালো রেসপন্স পাবেন না, অনেকেই বলে ভাই ম্যানুয়াল টার্গেটিং বাদ দেন, সম্পূর্ণ এআইয়ের হাতে ছেড়ে দেন। এই বিষয়গুলো আসলে সবচেয়ে বড় মিথ্যা কথা। এখনও সেম আগের মতো টার্গেটিং কাজ করে, এখনও সেম আগের মতো লুকেলাইক কাজ করে, এখনও সেম আগের মতো কাস্টম রিটার্গেটিং ক্যাম্পেইন কাজ করে, সবই আগের মতো কাজ করে, আগের সবই অ্যাভেলেবেল আছে।
পাশাপাশি মেটা এআইটা জাস্ট যুক্ত হয়েছে। এখন আপনার মন চাইলে আপনি মেটা এআই ইউজ করবেন, না মন চাইলে করবেন না। তবে আপনি যদি ইউজ নাও করেন তারপরেও কিছুটা চান্স আছে আপনার টার্গেটিংয়ের উপর বেস করে মেটা নিজে থেকেও কিছু কিছু মানুষের কাছে অ্যাড দেখাতে পারবে। যেমন ধরেন আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আমার একটা পেইড কোর্স আছে, আমি আমি রিকমেন্ডেড করলাম যারা স্টুডেন্ট আছে, যারা ফ্রিল্যান্সার শিখতে আগ্রহী, ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, এই টাইপের অডিয়েন্সকে আমি টার্গেটিং হিসেবে কিওয়ার্ড দিয়ে দিলাম। ফেসবুক আমার কিওয়ার্ডগুলো অপটিমাইজেশন করে সে নিজে থেকে এমন একজন মানুষকে অ্যাড দেখাতে পারে যে ধরেন ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড না, ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড না, কিন্তু সে পারচেস টাইপের বায়ার, মানে সে ডিজিটাল প্রোডাক্ট পারচেস করে বা সে বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স, মানে আমার সাইট না কিন্তু অন্যান্য ফ্রিল্যান্সিং কোর্স লাইক ধরেন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওইগুলোতে সে খুব অ্যাক্টিভ, সে ওই টাইপের অডিয়েন্সকেও আমার অ্যাড দেখাতে পারে। এটার পারমিশন মেটা এআইয়ের কাছে আছে। কিন্তু কখনোই ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, লুকে লাইক কাজ করবে না, আগের সব বাদ, এগুলো আসলে কখনোই হবে না। এগুলো এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যত মেটা এআই আসুক বা না আসুক। এইবার চলেন আরও চমৎকার একটা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে মেটা অ্যাডস ক্যাম্পেইন ফানেল, এ শর্ট মেটা অ্যাডস মার্কেটিং ফানেল। আজকের এই ক্লাসে আমরা মার্কেটিং ফানেল নিয়ে আলোচনা করব। যেমন আমরা জানি একটা মার্কেটিং ফানেলের তিনটা স্টেজ থাকে: অ্যাওয়ারনেস স্টেজ, কনসিডারেশন স্টেজ এবং সর্বশেষ পারচেস স্টেজ, অর্থাৎ যেখানে একজন ব্যক্তি পারচেস করে থাকে। এই তিনটা স্টেজ আজকে আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। যেমন সর্বপ্রথম আমরা এখানে ওপেন করেছি অ্যাওয়ারনেস স্টেজ। অ্যাওয়ারনেস স্টেজে ধরেন আমার একটা ক্যাম্পেইন রান করতে হবে। তো নর্মালি আগে আমরা কি করতাম, আগে হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ধরেন 2-3 লাখ 5 লাখ 1 মিলিয়ন ভিউ আসলো ভিডিওতে, এরপর ভিডিওতে কারা 50% দেখেছে, 30% দেখেছে, 90% দেখেছে, ওই টাইপের অডিয়েন্সকে আমরা আলাদা করতাম, ডিভাইড করতাম। এরপর এদেরকে রিটার্গেটিং করে আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করতাম। আবার ট্রাফিক থেকে যারা এঙ্গেজ হবে এদেরকে আবার টার্গেটিং করে আমরা একটা এঙ্গেজমেন্ট মেসেজ ক্যাম্পেইন রান করতাম। মেসেজে আবার যারা এঙ্গেজমেন্ট হবে তাদেরকে সর্বশেষ আমরা হচ্ছে একটা সেলস ক্যাম্পেইনে নিয়ে যেতাম। এইভাবেই কিন্তু একটা ফানেল কাজ করে এবং আগে মানুষ এইভাবেই কাজ করতো, অনেকেও আছে এখনো এইভাবে কাজ করে। একজন মেটা অ্যাডস এক্সপার্ট হওয়া সত্ত্বে আমি আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে চাই। তো আজকের এই ক্লাসে আমি একটা প্রপার গাইডলাইন দিচ্ছি। এই ফানেলটা যদি আপনারা ফলো করেন, উইথিন 1 মান্থ আপনারা বেস্ট একটা রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন 1 প্রসপেক্টিং, আমরা এখানে কোল্ড অডিয়েন্সদের কাছে আমাদের অ্যাডসটাকে পৌঁছাবো। এখন একটা বিষয় খেয়াল রাখেন, আমরা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব না, আমরা এখানে ট্রাফিক ক্যাম্পেইন করব না, আমরা এখানে এঙ্গেজমেন্ট মেসেজ ক্যাম্পেইনও করব না। আমরা যতগুলো ক্যাম্পেইন করব, অ্যাওয়ারনেস স্টেজ হোক, কনসিডারেশন স্টেজ হোক, অথবা একদম পারচেস সর্বশেষ স্টেজ হোক, আমরা সর্বদা সেলস ক্যাম্পেইনটাই রান করব। এখন কেন সেলস ক্যাম্পেইনটা রান করব? কারণ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মেটা এআই আসার পরে বর্তমানে যে অডিয়েন্সগুলো আমরা পাই এগুলো অনেকটা ফেক টাইপের অডিয়েন্স। এটা আপনারাও আমার সাথে মতামত দিতে হবে। ধরেন আমি হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলাম একটা ভিডিওর উপরে, ভিডিওটা 5 লক্ষ ভিউ হিট করলো বা 1 মিলিয়ন ভিউ হিট করলো, কিন্তু পরবর্তীতে আমি যখন এদেরকে রিটার্গেটিং করতে যাই আমি দেখি মাত্র ধরেন 50% ভিডিও দেখেছে মাত্র 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 500 জন, এর বেশি কিন্তু না। অতএব 1 মিলিয়ন মানুষ আমার ভিডিওটা দেখেছে, কিন্তু মাত্র 20-30 জন, 50 জন মানুষ যারা আমার ভিডিওটা 50% দেখেছে বা ফুল দেখেছে বা 90% দেখেছে। মানে এতগুলা মানুষের মধ্যে কোয়ালিটিফুল অডিয়েন্স বা আমার ভিডিওটা একটু সময় নিয়ে দেখেছে বা তার কাছে ভালো লেগেছে মাত্র 50-60 জন, 100 জন মানুষ। তো মাত্র 1-150 মানুষের জন্য আপনি কেন 1 মিলিয়ন ভিউ হিট করতে আপনার প্রায় $50-60 চলে যাচ্ছে, $20-30 চলে যাচ্ছে, আপনি কেন এত ডলার স্পেন্ড করবেন? তার মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে বর্তমানে আগের মতো ভালো অডিয়েন্স আসলে আশা করা যায় না। এই জন্য আপনার বিজনেসটা যদি ছোট হয়, আপনার বাজেট যদি কম থাকে, তাহলে আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বাদ দিয়ে দেন। নাম্বার 2, ট্রাফিক। আগের মতো ট্রাফিক ক্যাম্পেইনেও এখন আর খুব একটা ভালো অডিয়েন্স পাওয়া যায় না। তবে ট্রাফিক ক্যাম্পেইনটা আপনি রান করতে পারেন, এটা ওয়েবসাইটের জন্য ভালো। তবে ফানেলের ক্ষেত্রে আমি এটা অ্যাভয়েড করতে বলবো। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আপনি চাইলে ফানেলে ইনক্লুড করতে পারেন, এইটা ভালো, চাইলে করতে পারেন, তবে আমি এটা করছি না। আমি 3টা ক্যাম্পেইন রান করব, 3টাই হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন। 3টা ক্যাম্পেইন না, আসলে 3টা অবজেক্টিভ বা 3টা স্টেজ আমি এখন এখানে ক্লিয়ার করব। এমনও হতে পারে যে আপনি একটা স্টেজে 10টা অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, হতে পারে, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাওয়ারনেস স্টেজে আছি। আমি এখানে ধরেন একটা সেলস ক্যাম্পেইন রান করলাম। আমার প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা ধরেন টি শার্ট বা গ্যাজেট আইটেম, যে কোনো একটা প্রোডাক্ট। আমি হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন রান করব, এটা অবশ্যই ওয়েবসাইটে। আপনাদের ওয়েবসাইট থাকলে শুধুমাত্র আপনারা ফানেল ফলো করতে পারবেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে বিজনেস ফানেল আপনার জন্য না।
আপনি ফানেল ফলো করলেও ভালো রেসপন্স পাবে না যদি আপনার ওয়েবসাইট না থাকে। তো যাদের ওয়েবসাইট আছে তারা এই বিষয়টা একটু বেশি ফোকাস দেন। আপনারা সর্বপ্রথম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, সেটা সেলস ক্যাম্পেইন। এটার অডিয়েন্স কি হবে? ব্রড অডিয়েন্স হবে। মানে ফার্স্ট অফ অল যে ক্যাম্পেইনটা আপনারা ক্রিয়েট করবেন ব্রড অডিয়েন্স হবে। এজ দিতে পারেন 18 থেকে 45 বা 20 থেকে 50 বা 22 থেকে 60, মানে যেটা আপনার প্রোডাক্টের বেসিক্যালি অডিয়েন্সটা পারচেস করবে বলে আপনার মনে হয়। সো একটা ব্রড অডিয়েন্স আপনি রাখতে পারেন, সমস্যা নেই। আর এইখানে যে টার্গেটিংগুলো আমরা করব সেগুলো কিন্তু সম্পূর্ণ কোল্ড অডিয়েন্স হবে। এখন কোল্ড অডিয়েন্স কি, ওয়ার্ম অডিয়েন্স কি, হট অডিয়েন্স কি, এই তিনটার মানে কি একটু সংক্ষেপে বলে দিই। কোল্ড অডিয়েন্স হচ্ছে আপনার ভিডিওটা এর আগে কখনো দেখে নাই, আপনার পেজ তার কাছে এর আগে কখনো শো হয় নাই, আপনাকে সে চিনে না। এই টাইপের অডিয়েন্সগুলোকে আমরা কোল্ড অডিয়েন্স বলি, যারা একদমই নতুন। যেমন ধরেন অনেকেই আছেন যারা আমার এই ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম এর আগে শুনেননি বা আমার ভিডিও এর আগে দেখেননি, আপনারা হচ্ছে আমার জন্য কোল্ড অডিয়েন্স। এই কোল্ড অডিয়েন্সদেরকে আমরা যখন টার্গেটিং করব, পরবর্তীতে যখন রিটার্গেটিং করব, তখন এটা হয়ে যাবে ওয়ার্ম অডিয়েন্স। কেন ওয়ার্ম অডিয়েন্স? যেমন ধরেন আমি কোল্ড অডিয়েন্সকে যেই মানুষগুলোকে টার্গেট করেছিলাম এদেরকে আবার রিটার্গেট করে আমি আরও একটা ক্যাম্পেইন করলাম, তখন এই ব্যক্তিদের কাছে আমার অ্যাডসটা কিন্তু আবারও যাবে। এই ব্যক্তিরা কিন্তু অলরেডি আমার একটা ভিডিও দেখেছে বা আমার একটা অ্যাডস দেখেছে বা আমার ভিডিওর সাথে এঙ্গেজ হয়েছে। যেহেতু এরা অলরেডি আমাকে চিনে, এই জন্য এটাকে আমরা ওয়ার্ম অডিয়েন্স বলি। আর হট অডিয়েন্স কারা? এমন বায়ার যারা হচ্ছে পারচেস করতে আগ্রহী, মানে ওয়ার্ম অডিয়েন্স থেকে আরেকটু হিট লেভেলের বায়ার, মানে যারা হচ্ছে ইনস্ট্যান্ট ধরেন একটা গেলেই তারা পারচেস করে ফেলবে, কারণ তারা আমার সম্পর্কে ভালো করে চিনে এবং জানে। যেমন ধরেন আমি একটু উদাহরণ দেই, ঘরের বাজার। তারা হচ্ছে মানুষের মনকে এমনভাবে তাদের প্রতি অ্যাট্রাক্ট করে ফেলেছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা অনলাইন ইউজ করে, কেনাকাটা করে, কিন্তু ঘরের বাজারকে চেনে না, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো দেখেন ঘরের বাজারকে সবাই চিনে, তার মানে বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে ঘরের বাজারের জন্য হট কাস্টমার, কারণ তারা তাকে চেনে, জানে, বিশ্বাস করে। তো ওভারঅল বিষয় হচ্ছে কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। অডিয়েন্সকে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো এখানে দেখেন আমরা ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস স্টেজে আমরা কি করব? কোল্ড অডিয়েন্সদেরকে টার্গেট করব। মনে রাখবেন অ্যাওয়ারনেস স্টেজে কখনোই রিটার্গেটিং বা ওয়ার্ম অডিয়েন্সকে টার্গেট করা যাবে না। তো আমরা এখানে সেলস ক্যাম্পেইন রান করছি, ব্রড অডিয়েন্স রাখছি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমরা এখানে ইউজ করবো যেন মেটা নিজেও আমাদের অ্যাডসটাকে অপটিমাইজ করতে পারে। ধরেন আমি এখানে কান্ট্রি দিলাম বাংলাদেশ। আমি একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটা ভিডিও ধরেন আমি অ্যাড করলাম। একটা হচ্ছে ইউজিসি ভিডিও, আমার একটা ইউজার জেনারেটেড ভিডিও আছে, মডেল ভিডিও, এটা আমি একটা ইউজ করলাম। প্রোডাক্টের ডেমো ভিডিও, আমার প্রোডাক্টটা আসলে কি, এটা কেন কাজ করে না কাজ করে, বা প্রোডাক্টটা আসলে কি করবে, এটার কাজটা কি, একটা ডেমো ভিডিও ধরেন আমি মেক করেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর ধরেন প্রবলেম সলিউশন, এই যে আমি প্রোডাক্টটা সেল করছি এটা আপনার কি প্রবলেমের সলিউশন করবে, সেই প্রবলেম সলিউশন আমি একটা ভিডিও মেক করলাম। এই তিনটা হচ্ছে কন্টেন্ট আমি একটা ক্যাম্পেইনের মধ্যে রেখে দিলাম। আপনি এখান থেকে তিনটাও দিতে পারেন, একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, বা আরও বেশিও দিতে পারেন। এমনও হতে পারে যে আপনার কাছে ইউজিসি কন্টেন্টই আছে 5টা, এই ডেমো প্রোডাক্ট ভিডিও কন্টেন্ট আছে ধরেন 5টা, এই প্রবলেম সলভিং ধরেন কন্টেন্ট আছে 5টা। এখন আপনি কি একটা ক্যাম্পেইনে 15টাই দিয়ে দিবেন? না, সেটা একটু বেশি হয়ে যায়। আমি রিকমেন্ডেড করি একটা ক্যাম্পেইনে সর্বোচ্চ 5-7টা ক্যাম্পেইনের বেশি বা 5-7টা অ্যাডের ক্রিয়েটিভের বেশি না দেওয়াই ভালো, সর্বোচ্চ 5টা, এর বেশি আমার কাছে মনে হয় না কোনো প্রয়োজন আছে। এরপর হচ্ছে ট্র্যাকিং, পিক্সেল অ্যান্ড কাপি। আপনি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করবেন, ফানেল ফলো করবেন, যদি আপনার ট্র্যাকিংটাই প্রপারলি ফিক্স করা না থাকে কোনো লাভ নাই। তার জন্য ফার্স্ট অফ অল আপনি অ্যাওয়ারনেস স্টেজ কমপ্লিট করার আগে যেটা আপনার চেক করতে হবে ওয়েবসাইটের ট্র্যাকিংটা ঠিক আছে কিনা। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করেন, কাস্টম কোডেড ওয়েবসাইট ইউজ করেন, বা শপিফাই, যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, আপনার ট্র্যাকিংটা প্রপারলি কাজ করছে কিনা, সার্ভার সাইড প্লাস ব্রাউজার সাইড, এইটা আগে আপনার দেখতে হবে। এরপর হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন গোলটা কি? পারচেস। আমি চাচ্ছি যেন আমার পারচেস আসে। বাজেট কত? 50%। 50% মানে কি? যেমন ধরেন আমার কাছে এই ফানেলটা ফলো করার জন্য বাজেট আসে $100। আমি সংক্ষেপে বোঝাচ্ছি, আমার কাছে ধরেন $100 বাজেট আছে। আমি এই $100 বাজেট দিয়ে একটা ফানেল ফলো করতে চাই এবং ভালো একটা সেলস নিয়ে আসতে চাই। তো 100% মানে $100 বাজেটের মধ্যে 50% বাজেটে আমি দিয়ে দিব এই কোল্ড অডিয়েন্সকে। কাদেরকে? কোল্ড অডিয়েন্সকে আমি দিয়ে দিব প্রায় 50% বাজেট, অর্থাৎ $100 থেকে আমি $50 ক্যাম্পেইন রান করব শুধুমাত্র কোল্ড অডিয়েন্সদেরকে টার্গেট করে, যেখানে আমি খুব একটা টার্গেটিং দিব না, আমি খুব একটা কিওয়ার্ড দিব না, যদি কিওয়ার্ড দেই সর্বোচ্চ 1-2টা কিওয়ার্ড দিব, আর না দিলে সেটা ফাঁকা রাখবো। মানে সম্পূর্ণ অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আমি ইউজ করব। প্লেসমেন্ট আমার দেওয়ার দরকার নেই, ম্যানুয়ালি এটা মেটা নিজেই সবকিছু ঠিকঠাক করে নিবে। তো আমি সবকিছু এআই এর হাতে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কোল্ড অডিয়েন্স।
যখন আমি এদেরকে টার্গেটিং করে ফেলবো, আমার 50% বাজেট স্পেন্ড হয়ে যাবে, কিছুদিন পরে আমি চলে আসবো এখন কনসিডারেশন স্টেজে। এটা হচ্ছে আমাদের কনসিডারেশন স্টেজ, মানে সেকেন্ড স্টেজ। এখানে বেসিক্যালি একজন ইউজার কনসিডারেশন হয় বা আমাদের ব্র্যান্ডের প্রতি ইচ্ছা প্রকাশ করে বা তার ভিডিওটা দেখতে মোটামুটি ভালো লাগে, একটা ইচ্ছা প্রকাশ করে আর কি। এখানে ধরেন আমরা সেকেন্ড ক্যাম্পেইনটা রান করলাম, সেটা হচ্ছে রিটার্গেটিং ক্যাম্পেইন। এখানে আমরা কোন অডিয়েন্সটাকে টার্গেট করব? ওয়ার্ম অডিয়েন্স। এখানে কিন্তু আমরা সেই ওই নতুন কোনো অডিয়েন্সকে আমরা টার্গেট করব না, আমরা শুধুমাত্র যারা প্রিভিয়াসলি আমাদের অ্যাডগুলোতে এঙ্গেজ ছিল এদেরকে আমরা হচ্ছে রিটার্গেট করব। এদেরকে কিছু লুক এলাইক অডিয়েন্স ক্রিয়েট করব, লুক এলাইক না অ্যাকচুয়ালি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, এবং এদেরকে হচ্ছে আমরা এখন টার্গেট করব। সেখানে অডিয়েন্স কি হবে? ওয়েবসাইট ভিজিটর। লাস্ট 30 ডেইজে যারা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে এদেরকে আমি রিটার্গেটিং করতে চাই। যারা যারা ধরেন অ্যাড টু কার্ট করছে এদেরকে আমি রিটার্গেটিং করতে চাই। যারা যারা ইনিশিয়েট চেকআউট করেছে এদেরকে আমি টার্গেটিং করতে চাই। এবং যারা যারা আমার ভিডিওর অন্তত 50% দেখেছে এদেরকে আমি রিটার্গেটিং করতে চাই। দেখেন আমি কিন্তু এখানে 4টা স্টেপ রিটার্গেটিং ফলো করেছি: ওয়েবসাইট ভিজিটর, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং ভিডিও ভিউয়ার্স। এই 4টা হচ্ছে আপনারা ইউজ করবেন। আরও একটা আছে, সেটা হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এঙ্গেজ। যেমন ধরেন আমি যদি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাই, মেসেজ ক্যাম্পেইন, তাহলে আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যারা যারা লাস্ট ধরেন 30 ডেজে মেসেজ দিয়েছে বা আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, এই টাইপের একটা কাস্টম অডিয়েন্সও চাইলে আমি মেক করতে পারি। আমার ক্রিয়েটিভ কি হবে? ক্রিয়েটিভ হবে কাস্টমার রিভিউ। যেহেতু এই অডিয়েন্সটা মানে যারা ওয়ার্ম অডিয়েন্স, যেটা তো একটু আগে আমার কোল্ড অডিয়েন্স ছিল, এরা যেহেতু অলরেডি আমার এই 3 টাইপের ক্রিয়েটিভ দেখে ফেলেছে, আপনি যদি সেম ভিডিও এদেরকে আবারও দেখান, এরা কি এঙ্গেজ হবে? অবশ্যই হবে না। এবার ওনাদেরকে একটু ডিফারেন্ট টাইপ ভিডিও দেখাতে হবে। সেম প্রোডাক্ট কিন্তু আমি ধরেন এবার কাস্টমার রিভিউ দেখালাম, যে আমাদের প্রোডাক্টের কিছু কাস্টমার রিভিউ দিলাম, কিছু সোশ্যাল প্রুফ দিলাম, মানে সরাসরি আমরা ধরেন কিছু সোশ্যাল প্রুফ দেখালাম যে আমাদের প্রোডাক্টটা আসলেই ভালো কিনা। তারপর ধরেন লিমিটেড কিছু টাইম অফার দিলাম, যে আমাদের আর মাত্র এই কয়দিন সময় বাকি আছে, এখনই পারচেস করে ফেলেন। অথবা কিছু এফএকিউ কোশ্চেন দিলাম, যেমন অনেকেরই প্রশ্ন থাকে প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টটা ভালো হবে কিনা, প্রোডাক্টে কোনো অফার আছে কিনা, প্রোডাক্টটা আসলে কারা ব্যবহার করবে, এটার কাজ কি, মানে কিছু এফএকিউ থাকে না কোশ্চেন। তো সেটা নিয়ে আপনি চাইলে আরেকটা ভিডিও বানাতে পারেন। অতএব সেকেন্ড স্টেপে আপনি এই টাইপের হচ্ছে ক্রিয়েটিভ ইউজ করবেন। আমি এখানে ডেমো দিয়ে দিয়েছি। ভিডিও অপটিমাইজেশন কি থাকবে? সেম আগের মতো, পারচেস। এবং এইটার বাজেটটা দেখেন 30%। এই বাজেট যে ডেসক্রিপশনটা আছে এইটা ভালো করে খেয়াল করেন, মানে বাজেটটা আমরা কিভাবে ডিভাইড করব। আপনার কাছে প্রথমে ছিল $100, আপনি $50 বাজেট দিয়ে কোল্ড অডিয়েন্সের কাছে অ্যাওয়ারনেস স্টেজটা কমপ্লিট করেছেন। এখন $50 হতে পারে আপনি একটা ক্যাম্পেইন করেছেন, অথবা $50 হতে পারে আপনি 5টা ক্যাম্পেইন করেছেন, কিন্তু অ্যাওয়ারনেস স্টেজে আপনি কোল্ড অডিয়েন্সের কাছে মেইনলি $50 স্পেন্ড করে ফেলেছেন। এখন আপনার কাছে আর কত ডলার আছে? এখন আছে মাত্র $50। $50 যেহেতু শেষ হয়ে গেছে, এইবার হচ্ছে আপনার বাজেটের 30% আপনি এখানে ইনভেস্ট করবেন। তো $100 থেকে 30% কত? $30 হয়। তার মানে আগে গিয়েছে $50, এখন আমি ওয়ার্ম অডিয়েন্সের কাছে আমি স্পেন্ড করব কত ডলার? $30। আমার কাছে থাকছে আর কত ডলার? $20, মানে 20%। বাকি 20% বাজেট আপনি এখানে স্পেন্ড করবেন একদম হট অডিয়েন্সের কাছে, মানে থার্ড স্টেপ যেটা আমাদের, এটা হচ্ছে পারচেস স্টেজ, একদম টপ লেভেল স্টেজ। এখানে আমরা ধরেন আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এটাও রিটার্গেটিং ক্যাম্পেইন, কিন্তু এখানে আমরা হট অডিয়েন্সদেরকে টার্গেট করেছি। এখন কিভাবে হট অডিয়েন্স ডিফাইন করলাম? আপসেল ক্রস সেল। ক্যাম্পেইনটা কি হবে? আপসেল এবং ক্রস সেল। অডিয়েন্স কারা হবে? পারচেজার। লাস্ট 180 দিনে যারা আমাদের ওয়েবসাইটে পারচেস করেছে এই টাইপের অডিয়েন্সকে আমরা কি করতে পারি? টার্গেটিং করতে পারি। অথবা যারা এখনো পারচেস করে নাই কিন্তু আমাদের ভিডিও সব সময় দেখে, আমাদের সাথে অনেক বেশি এঙ্গেজ, সব সময় লাইক কমেন্ট করে, বা আমাদের যে কোনো প্রোডাক্ট আসলেই বা ভিডিও আসলেই তারা সব সময় ভিউ করে, দেখে, এঙ্গেজ করে, এক কথায় মানে হাই লেভেল অডিয়েন্স যারা, এদেরকে আমরা রিটার্গেট করে কি করব? আরেকটা রিটার্গেটিং ক্যাম্পেইন রান করব। এখানে ক্রিয়েটিভগুলো কি হতে পারে? বান্ডেল অফার। মানে ধরেন আমার একটা প্রোডাক্ট আমি আগে মার্কেটিং করেছি, জাস্ট একটা গ্যাজেট, ধরেন ফ্যান আইটেম। এখন ফ্যানের সাথে আমার যে আরও অনেক গ্যাজেট আছে এই সবগুলো হচ্ছে আমি একটা ভিডিওতে দেখাবো, যে ভাই আমার আসলে একটা মাত্র প্রোডাক্ট না, আমার অনেক প্রোডাক্ট আছে, তোমার যেইটা ভালো লাগে তুমি নিতে পারো। অ্যাক্সেসরিজ, আমার যে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে, প্রিমিয়াম ভার্সন, আমার যদি কোনো প্রিমিয়াম ভার্সন থাকে সেটা আমি ডেসক্রাইব করব। এবং রিপিট পারচেস অফার,
এদেরকেও আমি হচ্ছে দেখাবো। এই টাইপের ভিডিওগুলো হচ্ছে আমি মেক করে আমি এদেরকে রিটার্গেটিং করব। মনে রাখবেন, এই হট অডিয়েন্স কারা? হট অডিয়েন্স হচ্ছে অলরেডি যারা আপনার থেকে একটা প্রোডাক্ট পারচেস করে ফেলেছে, এরা হট অডিয়েন্স। অথবা পারচেস করে নাই কিন্তু আর একবার দুইবার যদি অ্যাড দেখে তাহলে ইনস্ট্যান্ট সে পারচেস করে ফেলবে। আপনার প্রতি একটা ট্রাস্ট আসে, আপনার প্রতি একটা বিশ্বাস তার আছে, এবং আপনার প্রতি তার একটা ভালো লাগা কাজ করে আপনার ভিডিও দেখতে 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 অ্যাড দেখতে দেখতে এইরকম আর কি। এই ক্ষেত্রে সে পারচেস করে নাই কিন্তু এরাও কিন্তু আপনার হট কাস্টমার হতে পারে। আবার যারা পারচেস অলরেডি করে ফেলেছে এরাও আপনার হট কাস্টমার হতে পারে। অতএব এখানে আপনি 20% বাজেট স্পেন্ড করবেন। অতএব $100 থেকে মাত্র $20 আমি স্পেন্ড করবো এইখানে। আপনি যদি এই বাজেট ফ্লোটা আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা রেসপন্স পাবেন। আপনাকে ফলো করতে হবে, এই ক্রিয়েটিভের উপরে আপনাকে বেশি জোর দিতে হবে। দেখেন আমরা কিন্তু তিনটাই এখানে সেলস ক্যাম্পেইন করলাম। এতে সুবিধাটা কি? সেলস ক্যাম্পেইন করাতে ফেসবুক বুঝে নিল যে আমার আলটিমেট গোল সেলস। এই জন্য সে শুরু থেকে আমাকে ভালো অডিয়েন্সের কাছে রিচ করালো। আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতাম, সে আমাকে আলতু ফালতু কিছু অডিয়েন্সের কাছে পৌঁছাতো। এদেরকে আমি যদি রিটার্গেটিং করতাম, আমার রিটার্গেটিংও আলতু ফালতু অডিয়েন্স চলে আসতো। একটা সময় পর আমার সম্পূর্ণ পেজটাই একটা আবর্জনায় ভরে যেত। এই জন্য আমি কি করেছি, শুরু থেকেই পারচেসের প্রতি অ্যাট্রাকশন নিয়ে আমি যেহেতু অ্যাড ক্যাম্পেইন রান করেছি, ফেসবুক বুঝতে পেরেছে শুরুতে আমার ভালো অডিয়েন্স দরকার। সেল আসুক আর না আসুক, এমনও হতে পারে যে আপনি এই যে এখানে $50 স্পেন্ড করলেন 50%, আপনার একটা সিঙ্গেল সেলসও আসে নাই, এটাও হতে পারে। কিন্তু হতাশ হওয়া যাবে না। কেন? এটা কোল্ড অডিয়েন্স, সেলস নাই আসতে পারে। এমনও হতে পারে যে এই ওয়ার্ম যে অডিয়েন্স আছে এদেরকে আপনি টার্গেটিং করার পর মাত্র 2টা সেল পেয়েছেন, একটা সেল পেয়েছেন, 3টা সেল পেয়েছেন, খুব একটা ভালো না। কস্টিং পার পারচেস $10 $20 চলে গেছে, কোনো সমস্যা নেই। আপনি থার্ড স্টেপ পর্যন্ত আগে কমপ্লিট করেন, তারপর দেখেন একটা ফানেল প্রপারলি আপনার ফলো হয় কিনা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনি যদি এইভাবে করে কাজ করেন আপনার অডিয়েন্স সবসময় ভালো থাকবে। তো মোটামুটি আমি বোঝাতে পেরেছি কিভাবে একটা অডিয়েন্স ফ্লো কাজ করে, কিভাবে একটা শর্ট মার্কেটিং ফানেল কাজ করে। এখন চলেন আরেকটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর করে। এখানে অডিয়েন্স ফ্লো আমি বলে দিয়েছি। একদম প্রথমে আমাদের কি ছিল? কোল্ড অডিয়েন্স ছিল। এখান থেকে কি হয়েছে? অডিয়েন্সরা আমার ভিডিওটা ভিউ করেছে, মানে দেখেছে, ওয়েবসাইট ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে, ইনিশিয়েট চেকআউট করেছে। এই 3-4টা স্টেপ যখন একজন অডিয়েন্স কমপ্লিট করে তখন সে হয়ে যায় ওয়ার্ম অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্সের পর আমরা যখন রিটার্গেটিং প্রসেস কমপ্লিট করি, মানে একজন অডিয়েন্সকে মিনিমাম 2বার 3বার 5বার রিটার্গেটিং করে করে আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন প্রোডাক্ট দেখাই, তখন সে হয়ে যায় হট অডিয়েন্স। দেখেন সে কিন্তু পারচেস করে নাই কিন্তু সে হট অডিয়েন্স হয়ে গেছে। এরপর সে যখন পারচেস করে সে আবারও হট অডিয়েন্স হয়ে যায়। এরপর হট অডিয়েন্স হওয়ার পর এদেরকে আমরা আবারও রিটার্গেটিং করব। তখন আমরা কি করব? ক্রস সেল এবং আপসেল এইগুলা হচ্ছে আমরা সেল করব। এখন ক্রস সেল কি, আপসেল কি, নিজের একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। তারপরেও সংক্ষেপে একটু দেখিয়ে দিই। ক্রস সেল হচ্ছে, ধরেন আপনি হচ্ছেন একজন হট কাস্টমার, আমি হচ্ছে গ্যাজেট প্রোডাক্ট সেল করি। আমি হচ্ছে গ্যাজেট আইটেম হিসেবে ধরেন একটা ইউপিএস, মিনি ইউপিএস আমি সেল করছি। তো আপনি হচ্ছে আমার প্রতি একটা বিশ্বাস রেখে আপনি একটা ইউপিএস পারচেস করেছেন। এখন আপনি কিন্তু একজন হট কাস্টমার। আমি আপনাকে রিটার্গেটিং করে ধরেন আরও 5-7 দিন পরে আরেকটা ক্যাম্পেইন রান করলাম, যেখানে আমি দেখালাম এই যে দেখেন আমাদের ইউপিএস এর পাশাপাশি আমাদের কাছে এই রিলিভেন্ট আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। যেমন ধরেন পাওয়ার ব্যাংক, মানে মিনি ইউপিএস এর মতোই একটা পাওয়ার ব্যাংক কি একটা ব্যাটারি টাইপের একটা জিনিস, গ্যাজেট আইটেম, মানে রিলিভেন্ট কিছু প্রোডাক্ট। ওই সেম প্রোডাক্টটা না কিন্তু রিলিভেন্ট কিছু প্রোডাক্ট আমি কি করলাম, ওই হট অডিয়েন্সকে আবারও দেখালাম এবং তাকে পারচেস করতে মোটামুটি বাধ্য করলাম। এইটা হচ্ছে ক্রস সেল প্রোডাক্ট। আর আপসেল জিনিসটা কি? আপসেল হচ্ছে একটু প্রিমিয়াম কিছু বিক্রি করা। যেমন ধরেন আমার একটা প্রোডাক্ট আছে যেটার দাম হচ্ছে মাত্র ধরেন $5,000, কিন্তু আমার এমন একটা প্রোডাক্ট আছে যেটার দাম হচ্ছে $25,000। এখন আমি হুট করেই তো একটা কোল্ড অডিয়েন্সকে $25,000 একটা কিছু অফার করতে পারি না, কারণ তার কাছে মনে হবে এত বড় একটা জিনিস আমি কিনবো, তাকে জানি না চিনি না। আমি কি করব, ওই হট অডিয়েন্সকে কনভার্ট করে আমি এদেরকে আবার চেষ্টা করবো একটু প্রিমিয়াম দিকে নিয়ে যাওয়া। যেমন ধরেন পাওয়ার ব্যাংক, $2,000 পাওয়ার ব্যাংক আছে, আবার $20,000 পাওয়ার ব্যাংক আছে। এখন আপনি ধরেন দুইটা নিয়েই কাজ করেন, শুরুতেই যদি আপনি $20,000 পাওয়ার ব্যাংক নিয়ে কাজ করেন কেউ তো আপনার থেকে পারচেস করবে না, এটাই স্বাভাবিক বিষয়। আপনাকে $2,000 পাওয়ার ব্যাংক দিয়ে আগে একটা কাস্টমারকে হট কাস্টমারে কনভার্ট করতে হবে, তারপর আস্তে আস্তে ক্রস সেল করবেন, ক্রস সেল থেকে দেন আপনি আপ সেলে চলে যাবেন। মানে আপনি চেষ্টা করবেন এবার যেন একটা $20,000 আমি পাওয়ার ব্যাংক তাকে দিয়ে বেচাতে পারি। এইটা থাকবে আপনার অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে একটা টার্গেট, বা অডিয়েন্স ফ্লোটা এইভাবেই কাজ করে। কোল্ড কাস্টমার ডাজেন্ট নো ইউ, কোল্ড কাস্টমার আপনাকে চিনে না জানে না। ওয়ার্ম কাস্টমার আপনাকে চিনে এবং আপনার গ্যাজেটের প্রতি আপনার প্রোডাক্টের প্রতি কিছুটা ইন্টারেস্টেড, পুরো পরিপূর্ণ না।
হট কাস্টমার হচ্ছে রেডি টু বাই। আপনি যদি তাদের কাছে অ্যাড দেখান তাহলে ইনস্ট্যান্টলি 1-2 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে পারচেস করে ফেলবে, এটাই হচ্ছে হট কাস্টমার। কাস্টমার পারচেস কমপ্লিটেড। রিপিট কাস্টমার কারা? যারা হচ্ছে যে আপসেল বা ক্রস সেল আপনি যখন ক্যাম্পেইন করবেন, মানে রিলিভেন্ট কিছু প্রোডাক্ট সেল করতে চাইবেন অথবা একটু আপার লেভেলের প্রোডাক্ট সেল করতে চাইবেন, তখন এরা হয়ে যাবে ক্রস সেল বা আপসেল রিপিট কাস্টমার। অতএব এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। যদি এগুলো বুঝতে পারেন বেশ ভালো একটা জিনিস, তাহলে আপনি অলরেডি বুঝে গিয়েছেন। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ক্লাস। মোটামুটি আমরা থিওরিটিক্যাল একটা ক্লাস করেছি, এখন চলেন একটু অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে অল্প একটা বিষয় ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল আমি চলে আসবো ফেসবুক গুগল ক্রোম ব্রাউজারে। এখানে হচ্ছে আমি আমার অ্যাডস ম্যানেজারটা একটু ওপেন করি। ওকে, facebook.com/ads manager, এটা হচ্ছে ইউআরএল। আমরা সরাসরি এখানে চলে আসব, অথবা ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর সেখান থেকেও কিন্তু আমরা বাটনে ক্লিক করে অ্যাড ম্যানেজারে আসতে পারি। তো আমি এখানে থেকে চলে আসলাম। আচ্ছা, নেটওয়ার্কটা একটু স্লো কাজ করছে আজকে। তো যাই হোক, আমি অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখানে আসার পর আমি হচ্ছে ক্রিয়েট অপশনে প্রেস করব। যেহেতু আমি একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করব, তার জন্য আমি সেলসে প্রেস করলাম। আমি এখানে আরেকটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। যখন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করছি, কন্টিনিউ অপশনে ক্লিক করছি, আমাকে কিন্তু তারা দুইটা অপশন দিচ্ছে, যে ক্যাম্পেইন সেটআপের এখানে দুইটা অপশন দিচ্ছে, আমি যে কোনো একটা চুজ করতে পারবো। হয় আমি টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন দিব, এটা মানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস। আর নয়তো আমি ম্যানুয়াল ক্যাম্পেইন করব, ম্যানুয়ালি আমি টার্গেটিং বা আরও যা যা আছে সব কিছু সেট করব। আপনি যদি এইটা দেন তাহলে কিন্তু অলরেডি অ্যাডভান্টেজ প্লাস হয়ে যাবে। আর এইটা দিলে কিন্তু আপনার ম্যানুয়াল ক্যাম্পেইন হবে। এঙ্গেজমেন্টে আমাদের অপশন আছে, আমরা দুইটাই করতে পারবো চাইলে। কিন্তু আমি যখন এখানে সেলস ক্যাম্পেইন দিচ্ছি, এইখানে কিন্তু কোনো অপশন আমাদেরকে দিচ্ছে না, সরাসরি আমাকে ক্যাম্পেইনের ভিতরে নিয়ে যাচ্ছে। তার মানে সেলস ক্যাম্পেইনে অটোমেটিক অ্যাডভান্টেজ প্লাসটা কিন্তু ইনক্লুড থাকে। এখন আপনার ডিসিশন হচ্ছে আপনি কি করবেন। যদি আপনি এখানে ম্যানুয়ালি এই যে কিওয়ার্ড সেট করেন, তারপর অডিয়েন্স সেট করেন নিজের মতো করে, ম্যানুয়ালি টার্গেটিং করেন, এখানে আপনি কি বলে প্লেসমেন্টে এসে নিজের মতো করে প্লেসমেন্ট চেঞ্জ করেন, তাহলে কিন্তু এইটার অ্যাডভান্টেজ প্লাস থাকছে না। থাকছে না মানে এই না যে অপটিমাইজ হবে না। আপনি যতই টার্গেটিং করেন না কেন, কিছুটা হলেও সে নিজের মতো করে অপটিমাইজ করবে, তবে আপনার কাছে বেশি পারমিশন চলে যাচ্ছে। আর যদি আপনি এখানে কোনো কিওয়ার্ড না দেন, কোনো কিছু সেট না করেন, তাহলে সম্পূর্ণ টার্গেটিংটা কিন্তু এআই এর কাছে চলে যাচ্ছে। আমি রিকমেন্ডেড করবো আপনি টার্গেটিং দুই একটা করেন, মানে টেস্ট করে দেখেন। আপনি দুইটা ক্যাম্পেইন রান করেন, একটা হচ্ছে টার্গেটিং করেন, আরেকটাতে টার্গেটিং করবেন না, দেখেন কোনটা ভালো পারফর্ম করে। 2-4 দিন, 5 দিন, 7 দিন একটা অ্যাড রানিং রাখেন। আসলে বিজনেসে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। অনেক বিজনেসম্যানই মনে করে যে আমি $20 অ্যাড ক্যাম্পেইন করলাম, আমার মাত্র একটা সেল এসেছে, দুইটা সেল এসেছে, মানে আমার টাকাটা লস হয়েছে। মনে রাখবেন, বিজনেসে টাকা কখনো লস হয় না। আপনি যদি টেস্টিং করেন না, আপনি অবশ্যই টেস্টিংয়ের একটা ফল পাবেন, সেটা ভালো হোক বা খারাপ হোক। মানে আপনি বিজনেসে ইনভেস্ট করছেন। এই যে আপনি $20 $50 একটা ক্যাম্পেইন রান করলেন, টার্গেটিং করে বা টার্গেটিং ছাড়া, সেলস আসুক আর না আসুক, আপনি কিন্তু টেস্টিংয়ের একটা রেজাল্ট বুঝতে পারলেন। নেক্সট টাইম থেকে আপনি এই ভুলটা কিন্তু আর করবেন না। অতএব বাজেট স্পেন্ড করে আপনাকে টেস্ট করতে হবে, আর টেস্ট করতে গেলে বাজেট খরচ করতেই হবে, মানে আপনাকে ডলার স্পেন্ড করতে হবে। সো বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে একটা বিগ বাজেট নিয়ে নামতে হবে, বা যদি আপনি অল্প বাজেটেও কাজ করেন, প্রপারলি আপনার মাথা খাটিয়ে বিজনেস রান করতে হবে, অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। তো মোটামুটি অফলাইনেও সব কিছু আমি দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাস। একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কতটুকু আপনারা বুঝতে পেরেছেন আমি ঠিক জানি না। তবে যদি আপনারা বুঝতে পারেন, আশা করছি আজকের পর থেকে আপনারা যদি ক্যাম্পেইন রান করেন, কোনটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, কোনটা কিভাবে কাজ করে, কখন অ্যাডভান্টেজ প্লাস ইউজ করব, কখন ম্যানুয়ালি টার্গেটিং করব, বা কখন আমরা ফানেল ফলো করব, ফানেল ফলো করলে আমরা কিভাবে বাজেট আমরা সেট করে দিব, কোন অ্যাডে আমরা কত ডলার বাজেট দিব, কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স, এই প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকছে। আমি অবশ্যই এই পিডিএফটা বা এই স্লাইডটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন, যে কোনো প্রয়োজনে ইউজ করতে পারবেন। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।